যেখানে সরকার বদলের একটা ডাক দেওয়া হচ্ছে, হয় এবার নয় নেভার। একদিকে দাঁড়িয়ে রেখা পাত্র, নাম তো বরাবরই উঠে আসছে। নব জোয়ার এনে দিল তৃণমূল, নতুন মুখেদের এগিয়ে দিল বাকি 6টা বিধানসভায়। এই হিঙ্গলগঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে আগামী দিনে। না দেখো, 2016 সালের পর থেকে বামেদের যা ভোট ছিল সবটাই কিন্তু বিজেপি অর্থাৎ রামের দিকে চলে গেছে। অন্য কোনো সিটে বিজেপি কতটা জিততে পারবে কি পারবে না, কিন্তু এক্ষেত্রে আমি তোমায় বলতে পারি যে হিঙ্গলগঞ্জে রেখাপাত্র জেতার সম্ভাবনা কিন্তু প্রায় 99%। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশনে। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। বর্তমানে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়েই 26-এর নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। ব্লুপ্রিন্ট তৈরি করছে প্রত্যেকটা রাজনৈতিক দল। 2024-এর লোকসভা নির্বাচন, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী। বসিরহাট কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল। প্রত্যেক দিন প্রতিটা সংবাদ শিরোনামে সেই বসিরহাট জেলা। কার্যত নির্বাচনকে পাথেয় করেই বসিরহাটকে ঢাল করে এগোতে চেয়েছিল প্রত্যেকটা বিরোধী দল, কিন্তু সেইভাবে লাভ না কুড়োতে পারলেও এবারেও বসিরহাট কিন্তু চর্চার কেন্দ্রবিন্দুতে। একদিকে দাঁড়িয়ে রেখা পাত্র, নাম তো বরাবরই উঠে আসছে। ঠিক তার পাশাপাশি যদি বলি তৃণমূলের স্ট্র্যাটেজি, বসিরহাট জেলাকে আলাদা গুরুত্ব দিচ্ছে তৃণমূল। কি গুরুত্ব? তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার মধ্যে 7খানা বিধানসভা, যার মধ্যে মিনাখা এমন একটি বিধানসভা যেটা বাদ দিয়ে বাকি 6টা বিধানসভাতেই নতুন মুখ, নব জোয়ার এনে দিল তৃণমূল। নতুন মুখেদের এগিয়ে দিল বাকি 6টা বিধানসভায়। বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, একাধিক জায়গায় এই নতুন মুখ। বসিরহাট জেলাতেও 6টা বিধানসভাতেই নতুন মুখ। কোন সমীকরণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে বসিরহাট জেলা? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, বসিরহাট এই 26-এর বিধানসভায় দাঁড়িয়ে কোন নতুন সমীকরণের সম্মুখীন হচ্ছে বলে মনে হচ্ছে? দেখো, তুমি যে প্রসঙ্গ উত্থাপন করলে, বসিরহাটটা অবশ্যই আবার একবার নজর কাড়বে, বিশেষ করে হিঙ্গলগঞ্জের কথা যদি বলা হয়, কারণ হিঙ্গলগঞ্জের বিধানসভা এবারে অবশ্যই নজর থাকছে। কারণ 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বসিরহাট বিধানসভা লোকসভা কেন্দ্রে তিনি এসেছিলেন নির্বাচনী প্রচারে, এবং সেই প্রচারে এসে তিনি প্রথম যাকে একেবারে ডেকে নিয়েছিলেন তার নাম হচ্ছে এই রেখা পাত্র। রেখা পাত্র হত দরিদ্র পরিবারের একজন গৃহবধূ, তার 3টি কন্যা সন্তান রয়েছে এবং তার স্বামী পরিযায়ী শ্রমিক, বিভিন্ন রাজ্যে যায় কাজের জন্য, এবং বলা যেতে পারে মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই রেখা পাত্র, যে রেখা পাত্রকেই 2024-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাস্টার স্ট্রোক দিয়ে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল। এবং রেখা পাত্র মূলত যেভাবে সন্দেশখালী থেকে শুরু করে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এন্টায়ার বসিরহাট, যেভাবে শেখ শাহজাহানকে কেন্দ্র করে দিনের পর দিন মানুষের ওপর অত্যাচার, এবং সেই অত্যাচারের বহিঃপ্রকাশ হলো এই বসিরহাট, যেখান থেকে আমরা দেখেছি সন্দেশখালীতে যেখানে আন্দোলনের মুখ হয়ে উঠল রেখাপাত্র, সেই রেখাপাত্রের ওপর আস্থা রেখেছিল ভারতীয় জনতা পার্টি এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও আমরা দেখেছি যে হাজী নুরুল ইসলামের কাছে পরাজিত হয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে রেখাপাত্র, কিন্তু রেখাপাত্র নির্বাচনে পরাজিত হলেও মানুষের মনে কিন্তু রেখাপাত্র একটা জায়গা করে নিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই মুহূর্তে রেখাপাত্র যে অবস্থানগত যদি বলা হয়, তাহলে অবস্থানগত জায়গায় রেখাপাত্র 2 বছরে কিন্তু অনেক পরিণত রাজনৈতিকভাবে। এবং শুধু তাই নয়, রেখাপাত্র যেভাবে তার বক্তব্য,
যেভাবে তুলে ধরছে, তার নির্বাচনী প্রচার যেভাবে তিনি চালাচ্ছেন, তাতে করে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই হিঙ্গলগঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে আগামী দিনে। কারণ তুমি জানো যে বসিরহাট লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে 6টি বিধানসভা কেন্দ্র তার প্রার্থী পরিবর্তন করে দিয়েছে। ফলে হিঙ্গলগঞ্জে যিনি প্রার্থী ছিলেন, এতদিন ধরে তৃণমূলের ব্যাটন চালাচ্ছিলেন, তিনি কিন্তু এবারে প্রার্থী হননি। তার জায়গায় প্রার্থী পরিবর্তন হয়েছে এবং সেই প্রার্থী পরিবর্তন হিঙ্গলগঞ্জ কতটা তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে রিক, এটা নিয়ে একটা বড় সংশয় রয়েছে। কারণ ওই যে বলে না বস ইজ ব্যাক, এক্ষেত্রে কিন্তু রেখা ইজ ব্যাক। তাই রেখা পাত্র কিন্তু এই হিঙ্গলগঞ্জে ইতিমধ্যেই পুরো জমি চষে ফেলতে চাইছে। এই যে 1 মাসের ব্যবধান অর্থাৎ নির্বাচনী প্রচার অভিযানে, এই 1 মাসও সময় দেবে না, তার আগেই হয়তো হিঙ্গলগঞ্জ পুরোটাই চষে ফেলবে। এবং শুধু তাই নয়, সেখানে বছরের পর বছর ধরে শেখ শাহজাহানের যে অত্যাচার, সেখানকার মানুষের দৈনন্দিন জীবনে তারা যেভাবে অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারিত প্রতিবাদ এই রেখা পাত্র কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে সময় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সন্দেশখালী, এবং জায়গায় জায়গায় যেভাবে একের পর এক অশান্তি, গণ্ডগোল, ধমকানো চমকানো যেভাবে হচ্ছিল, ভিডিও ভাইরাল, অডিও ভাইরাল হয়ে যাচ্ছে, ওই জায়গায় কিন্তু লড়াই করে আসা মেয়ের নাম হচ্ছে রেখা পাত্র। এবং রেখা পাত্র যে তৃণমূল কংগ্রেসকে যে অনেকটা ধাক্কা দিতে পারবে, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এটা জেনেছে। এবং সেই কারণেই এই হিঙ্গলগঞ্জে যিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, তাকে কিন্তু সরিয়ে দিয়েছে, তার জায়গায় নতুন মুখ দিয়েছে। নতুন মুখে মানুষের কিন্তু সেই আগের ক্ষোভ বা সেই এটা থাকে না, রাগটা থাকে না। নতুন প্রার্থী হয়েছে, আগে একরকম ছিল, এখন একরকম। তোমার কি মনে হয় রিক? একদমই নতুন একজন মুখ। আগে ছিলেন দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, জিতেছিলেন। তিনি বিগত 10 বছর ধরে হিঙ্গলগঞ্জের জন্য কাজ করছেন এবং তার প্রোফাইল সম্পর্কে যেটুকুনি জানতে পারা গেছিল যে তিনি প্রাইমারি স্কুলে পড়াতেন একসময়, তার বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু দেবেশ মণ্ডল এসএফআই সিপিএম করার পর তৃণমূলের হাত ধরেছিলেন। কিন্তু নতুন যে প্রার্থী রয়েছে, তিনি কিন্তু দেবেশ মণ্ডলের সাথে একই সমবয়সী এবং একই জায়গায় তারা পড়াশোনা করত, কিন্তু তিনি বরাবরই তৃণমূল ছাত্র পরিষদ থেকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস, ফলে সেই জায়গাটা আরও বেশিভাবে তিনি চেনেন। এবং একদিকে যদি হিঙ্গলগঞ্জ বিধানসভার কথা বলা হয়, তাহলে একদিকে বাংলাদেশ বর্ডার লাগোয়া, একেবারে 4 নম্বর বা 5 নম্বর বুথের দিকটা ওই সাইডটায় রয়েছে বাংলাদেশ বর্ডার, একেবারে সুন্দরবন জঙ্গল, এবং এপারে সন্দেশখালী লাগোয়া। ফলে দুই দিক থেকে যদি বাংলাদেশি তত্ত্ব বা রোহিঙ্গা তত্ত্ব, যে তত্ত্ব বিজেপি বারবার বলছে, এবং অপরদিকে সন্দেশখালী শেখ শাহজাহান তত্ত্ব, তাহলে দু জায়গায় কিন্তু হিঙ্গলগঞ্জ কোথাও যোগসাজশ রয়েছে তার ভৌগোলিক অবস্থানে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে সেই গড়টা ধরে রাখা, সেটা কি আদৌ তৃণমূল পারবে বলে মনে হচ্ছে? দেখো, প্রথমে একটা যে প্রশ্নটা উঠে আসে যে এবারের বিধানসভা নির্বাচনটা কিন্তু একটা চতুর্মুখী লড়াই হচ্ছে, এবং এই চতুর্মুখী লড়াইতে সুবিধা কে পেয়ে যেতে পারে। কারণ দীর্ঘ যদি 2016 সালের পর থেকে সারা রাজ্যে যদি তুমি নির্বাচন প্রক্রিয়াটা দেখো, তাহলে দেখবে এই গত কয়েক বছরে নির্বাচনের পুরো গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে না, দেখো 2016 সালের পর থেকে বামেদের যা ভোট ছিল সবটাই কিন্তু বিজেপি অর্থাৎ রামের দিকে চলে গেছে, এবং তাতে হয়েছে কি, বাম বা সিপিএমের ভোট কিন্তু দিন দিন কমতে শুরু করলো, সেই জায়গা থেকে বিজেপির ভোটটা বাড়তে শুরু করলো। ঠিক সেই জায়গায় যদি আজকেও যদি ঠিক একই ঘটনা ঘটে, আমি বলছি যে 2016, 2021, 2024 এই পরপর যে যদি নির্বাচনগুলোতে যেভাবে বামেদের ভোট কমেছে, সার্বিকভাবে যেটা দেখা গিয়েছে যে বামেদের ভোট কমলেও বিজেপির ভোটটা কিন্তু বেড়ে গিয়েছে। কারণ 2016 সালের যদি বিধানসভা নির্বাচন সারা রাজ্য জুড়ে আমরা দেখি, সেখানে বিজেপি কিন্তু 3য় স্থানে থাকা, অর্থাৎ বারবার দেখেছি যে তারা 3য় স্থানেই ছিল। কিন্তু যেই 2019-এর লোকসভা নির্বাচন শুরু হলো, সেইখান থেকে কিন্তু বিজেপি 3য় থেকে 2য়তে আসতে শুরু করলো, এবং বহু জায়গায় দেখা গেল শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ওরা কিন্তু জয়লাভ করেছে। এবং এই যে ছবিটা, এই বিগত দিনের নির্বাচনের ছবিটা যদি আমরা দেখি,
তাহলে এই বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু আমরা বিভিন্ন সময় ছবি অনেক চেঞ্জ হয়েছে এবং 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভা জিতেছিল কিন্তু হাজী নুরুল ইসলাম, একটা বিধানসভায় কিন্তু হেরে গিয়েছিল। ফলে এই রেখাপাত্র 2024-এর অত বড় একটা নির্বাচন, দেখো যে কোনো রাজনৈতিক দলের যদি কোনো কর্মী সে যদি দাঁড়ায়, হয়তো রাজনীতি সম্পর্কে সে যথেষ্ট জানে, তবেই তো তাকে দল একটা প্রার্থী করে। কিন্তু একটা অরাজনৈতিক ব্যক্তিত্বকে একটা দেশের নির্বাচন, দেশের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে যদি তাকে প্রার্থী করা হয়, স্বাভাবিকভাবেই সে দিশা হারিয়ে ফেলবে। অর্থাৎ কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, কিভাবে তার প্রেজেন্টেশন হবে, মানুষকে কি বলবে। কারণ এটা পুরসভার বা পঞ্চায়েত নির্বাচন নয় যে একটা ছোট্ট পাড়া বা ছোট্ট একটা মহল্লার নির্বাচন, সেখানে লোকসভার নির্বাচন মানে 7খানা বিধানসভা। সেই রকম নির্বাচনে রেখাপাত্র কিন্তু এক কথায় উতরে গেছে। যদিও দেখো নির্বাচনে জয় পরাজয় রয়েছে, কিন্তু রেখাপাত্র যেভাবে 24-এর নির্বাচনে ফাইট দিয়েছে, মানে বলার অপেক্ষা রাখে না। হয়তো অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরাই এই লড়াইটা দিতে পারে না। তাই স্বাভাবিকভাবে বিজেপি আবার রেখাপাত্র ওপর আরও একবার আস্থা রাখলো। এই 26-এর হাই ভোল্টেজ নির্বাচন, যেখানে সরকার বদলের একটা ডাক দেওয়া হচ্ছে, হয় এবার নয় নেভার। এই যে একটা লাস্ট একটা চান্স বিজেপি নিয়েছে এবং লাস্ট চান্সে আছে, শেষ সুযোগেও রেখাপাত্রকেও কিন্তু একটা জায়গা দিয়েছে। একথা বলার অপেক্ষা না, কয়েকটা নাম তোমাকে আমি বলবো। দেখো আনন্দ সরকার এবং সৌমেন হালদার। আনন্দ সরকার মূলত তুমি দেখেছি যে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হয়েছে হিঙ্গলগঞ্জের। রেখাপাত্র এক প্রকার তুমি যদি বলতে পারো ভূমিকন্যা। আজকে ভূমিকন্যা রেখাপাত্র, এবং সিপিআই সেখানে প্রার্থী দিয়েছে, বামেদের জোট। এবার সেখানে কংগ্রেস এখনো প্রার্থী দেয়নি। এবার কংগ্রেস যদি সেখানে প্রার্থী দেয়, তাহলে একটা চতুর্মুখী লড়াই হচ্ছে। এই চতুর্মুখী লড়াইতে কেউ না কেউ, আমি মনে করছি কংগ্রেস তারা খানিকটা নিজের ভোট রেখে দিল, সিপিআইএম বা বামফ্রন্ট তার নিজস্ব একটা ভোট আছে। এখানে কিন্তু আইএসএফের ভোটও কিন্তু বামফ্রন্টের ঝুলিতে গিয়ে পড়বে। কেন বলো তো? তার কারণ যেহেতু জোট, ফলে সিপিআই যে ভোটটা পাবে সেটা কিন্তু সিপিএম এবং তোমার আইএসএফ দুজনের ভোটটাই কিন্তু পাচ্ছে। ফলে আইএসএফের ভোটটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাবে হিঙ্গলগঞ্জের দিকে। কারণ দেখো ওখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা অনেক বেশি, তাই স্বাভাবিকভাবে ওইটাই কিন্তু একটা এফেক্টেড। আবার এদিকে তুমি যদি দেখো তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল কংগ্রেস। আমরা বিগত যতগুলো নির্বাচন তুমি দেখো, প্রতিটা নির্বাচনে কিন্তু সংখ্যালঘু ভোটটা কিন্তু তৃণমূলের দখলেই গেছে। ফলে সংখ্যালঘু ভোটটা যদি আমি বাদ দিই, যদি সংখ্যালঘু ভোটটা যদি ভাগ না হয়ে যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং জোটের সাথে যদি ভাগ না হয়ে যায়, তাহলে কিন্তু বিজেপি রেখাপাত্র জেতা খুব মুশকিল। যদি ভাগ হয়ে যায়, আমি বলছি তৃণমূল কংগ্রেসের ভোট এবং বামেদের জোটের যে ভোট, এই ভোটটা যদি ভাগাভাগি হয়ে যায়, এক্ষেত্রে বিজেপি কিন্তু একটা ভালো জায়গা করে নিতে পারবে। হয়তো মিরাকেলভাবে রেখাপাত্র এখান থেকে বেরিয়ে যেতে পারে। মানে অনেকগুলো বিধানসভা আছে যেখানে নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপি ওখানে জিততে পারবে না। বিজেপির ওখানে জেতা কঠিন। উত্তরপাড়ায় যদি বলো, বিজেপি ওখানে জেতা কঠিন। আজকে কলকাতায় বলো, কলকাতার বিধানসভাগুলো ধরে বলো, বিজেপির পক্ষে কিন্তু জেতা বেশ কঠিন। নন্দীগ্রামের শুভেন্দু আছে, ভবানীপুরে আছে, কিন্তু ভবানীপুরে জিতবে কিনা সেটা শুভেন্দু অধিকারীও জানে যে তার জেতাটা কতটা কঠিন। আবার নন্দীগ্রামে যদি বলো, শুভেন্দু কিন্তু জিতবে। এই যে ইকুয়েশনগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলতে পারি যে অন্য কোনো সিটে বিজেপি কতটা জিততে পারবে কি পারবে না, কিন্তু এক্ষেত্রে আমি তোমায় বলতে পারি যে হিঙ্গলগঞ্জে রেখাপাত্র জেতার সম্ভাবনা কিন্তু প্রায় 99%। একদমই ষষ্ঠীদা, একদিকে নির্বাচন যত এগিয়ে আসছে, একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা বলা হতো তৃণমূল কংগ্রেসের গড়, সেই গড়ে কি ভাঙন ধরাতে পারবে রেখাপাত্র? হিঙ্গলগঞ্জ বিধানসভায় জিতে সেই যে গড় তকমা, সেটা কি ঘোচাতে পারবেন? দক্ষিণ 24 পরগনার একটা আসনেও বিজেপি নেই, একটা আসন তারা কোনোদিনও পায়নি। সেই জায়গায় রেখাপাত্র একটা নতুন মুখ, সেই মুখ কি এই বিজেপির খরা কাটাতে পারবে?
নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, সে কথা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর প্রতিটা সমীকরণের বিশ্লেষণ আপনাদের সামনে বিভিন্ন সময় আমরা নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মন্তব্য জানাবেন। নমস্কার।